মিল্কি মো ডেইরির মনোরম পরিবেশ আমাদের পিছু ছাড়েনি আজও। গত পর্বে ছাগল পালনের বিভিন্ন দিক নিয়ে কথা শুনবার পরও এখানকার আরও কিছু গল্প বাকি রয়ে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঙ্গারদিঘি গ্রামে। এই খামারের পরিচালক মোহাম্মদ মুইনুদ্দিন শৈশব থেকেই পারিবারিক আবহে গবাদি পশু পালন করতে দেখেছেন। তখন থেকেই তার হৃদয়ে একটা অন্যরকম ভালোবাসার জন্ম নিয়েছে এই বোবা প্রাণীগুলোর জন্য। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কিছু গরু পালতেন। আমাদের সাভারে কিছু জায়গা আছে, তো সেখানে বেশ কিছু গরু পালতেন দুধ খাওয়ার জন্য। তো আমরা ওখানে দুধ পেতাম। এখন শহর যখন বড় হয়ে গেছে, সব ওখানে আমার অন্য কাজ, মানে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছি, যেখানে দুধের সংকট হয়ে গেছে। তো এখানে আমি চিন্তা করে আমি একটা জায়গা নিলাম গাজীপুরে। তো এখানে দুধ খাওয়ার জন্য এখানে কিছু গরু, ওই গরুগুলো আমি এখানে নিয়ে আসি। তো 2টা গরু তখন ছিল। তখন 2টা গরু পালতে পালতে তখন দেখলাম দুধ এখন মোটামুটি ভালোই হচ্ছে। এখানে পরিবেশ আবহাওয়া খুব ভালো। ওই চিন্তা করে আমি বেশ কিছু আমার আব্বাকে বলি যে কিছু গরু আমি পালতে চাই। তখন উনি আমাকে সাহস দিলেন। তো এখন উনি আমাকে সাহস দেওয়ার পরে আমি বেশ কিছু গরু সংগ্রহ করি। শুধু দুধ উৎপাদনের গাভী নয়, গত পর্বে আপনারা এই খামারের অসাধারণ ছাগলগুলোকে দেখেছেন। পাশাপাশি এখানে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চমৎকার কিছু ষাঁড় গরুর হৃষ্টপুষ্টকরণও করা হচ্ছে। এই গরুগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। মিল্কি মো একটা অদ্ভুত নাম। এরকম নামের পেছনেও রয়েছে একটি গল্প। মিল্কি মৌটা কেন? মিল্ক হচ্ছে গরু থেকে দুধ দেয়, এটা আমরা সবাইকে জানি। আর মৌটা হচ্ছে যে গরু যখন শব্দ করে, তো যেখানে মৌ একটা শব্দ হয়, ঠিক আছে? এই জন্য মিল্কি মো ডেইরি শব্দটা আমি এই জন্য মিল্কি মো ডেইরির জিনিসটা সিলেক্ট করি। তো এইখানে আমার দুগ্ধজাত খামারের মধ্যে আমার বেশ কিছু গরু যেগুলো আছে, এখানে আমার আস্তে আস্তে ধীরে ধীরে আমার এখন অনেক গরু হয়ে গেছে। এখানে আমার প্রায় গাভীর মতো আমার 35টার মতো গাভী আছে এখানে। তো 35টা গাভীর মধ্যে বেশ কিছু এখন দুধের মধ্যে বেশ দুধ আছে, 20টার মতো গরু আমার দুধ দিচ্ছে। এখানে ভালো পরিমাণ দুধ পাচ্ছি আমরা। একটা কাজ বা একটা উদ্যোগ সফল হয়ে ওঠে তার প্রাথমিক প্রস্তুতি এবং সঠিক জ্ঞান ও সঠিক ব্যবস্থাপনায়। মিল্কি মো ডেইরি সেভাবেই একটি সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গাভীর খাদ্য, আবাসন থেকে শুরু করে বালাই ব্যবস্থাপনা সবকিছুতে রয়েছে অভিজ্ঞতার ছাপ। মঈন ভাই, এই হলো আপনার মিল্কি মো ডেইরি। আমি এখানে ঘুরে দেখলাম যে আপনার এখানে কিছু জার্সি, কিছু অন্য জাতেরও গরু আছে। আর মানে মোট কয়টা জাতের কি কি গরু আছে এখানে? মূলত আমাদের এখানে ফ্রিজিয়ান আছে, যেটা আমরা হলিস্টিন ফ্রিজিয়ান বলি। আচ্ছা। আর জার্সি আছে, আর শাহিয়াল কিছু আছে। আচ্ছা আচ্ছা। এই আর কি মোটামুটি 3টা জাত আমার কাছে আছে আর কি। 3টা জাতের। আপনি আসলে একটা দুগ্ধজাত খামার করছেন জি। এই 3টা জাতের গাভী নিয়ে। এই 3টা জাতের গাভী কেন নির্বাচন করলেন? এখন এই কারণে যে শাহিয়ালের মধ্যে খুব বেশি দুধ হয় না। আচ্ছা। আর ফ্রিজিয়ানের মধ্যে সবচেয়ে বেশি দুধ হয়, এটা আমরা সবাই জানি। আর জার্সি কিছু রেখেছি, এটাও দুধ ভালো হয়, খারাপ হয় না, কিন্তু আমি রেখেছি ফ্যাট কন্টেন্টটা বেশি করার জন্য।
সবার আগে একটু জানি মঈন ভাই যে আসলে যারা দুগ্ধজাত খামার করতে চান, আপনি তো বললেন 3 জাতের গরু গাভী আপনি এখানে কিনেছেন, গাভী কেনার ক্ষেত্রে কোন বয়সের গাভী কিনতে হবে এবং কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? আমি বলবো তাকে প্রথমে মানে লো কোয়ালিটি কিছু গরু দিয়ে তাকে স্টার্ট করতে। আচ্ছা হাই ল্যাকটেশনের গরু গাভীকে দিয়ে যেন সে ল্যাকটেশন স্টার্ট না করে। আচ্ছা আচ্ছা আর শুরু করার আগে তাকেও বলবো আমি যেন সে যেন একটা ট্রেনিং নিয়ে নেয় এবং প্রত্যেকটা খামারিতে যা সম্পর্কে ভালো আছে তাকে সম্পর্কে বিল্ড আপ করে সে খামারিতে যাওয়া, সেখানে যে দেখা যে কোন কোন অব্লিগেশন কি কি সমস্যাগুলো আসতে পারে। যদি আপনি বকনা থেকে স্টার্ট করতে চান, একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, একটা বকনা কাপ 10 মাস নিলেন, তো 10 মাস বয়সে একটা বকনাকে অবশ্যই আপনাকে নিতে হবে, সেটা 5 মাস বয়সে নেওয়া যাবে না, বা 12 মাস 13 মাস বয়সে স্টেজ নিলে সবচেয়ে ভালো। তাহলে আপনি 1-2 মাস পেলে সেটাকে আপনার কনসেপ্ট করিয়ে সেটা 1 বছর তাকে পালতে হবে সর্বোচ্চ। আচ্ছা তার মানে 13 থেকে 14 মাস সে বকনা কালেক্ট করলে তার জন্য ফিজিবল হতে পারে। এখন বকনা কালেক্ট করতে গেলে কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে হয়। তার কানটা দেখতে হয়, আচ্ছা তার গলার কম্বলটা আছে কিনা দেখতে হয়, ওই ফ্রিজিয়ান গরুটা আপনার নাভি আছে কিনা সেটা দেখতে হয়, আর পিছনে পিন এখানে হুক পিন বোন আছে সেগুলোকে খেয়াল করতে হয়, সে কিভাবে আছে, কোন পজিশনে আছে। আচ্ছা আচ্ছা আর পিছনে লেগটাকে দেখতে হয়, আচ্ছা লেগটা কি স্ট্রেট আছে নাকি একটু বাঁকা হয়ে আছে, কার্ভ হয়ে আছে সেটা দেখতে হয়। আর রিপ কেজ কিছু আছে, বডির এখানে রিপ কেজ আছে গাভীর, ওগুলো রিপ কেজগুলো কোন অবস্থায় আছে সেটা দেখতে হয়। আচ্ছা ছোট অবস্থা অত বোঝা যায় না, এটা বড় হলে বোঝা যায়, তাও একটা আইডিয়া করা যায়। আর টেলটা দেখতে হয়, টেলটা কোন পজিশনে কত বড় আছে, আচ্ছা আচ্ছা এগুলো মনে হয় ফেসটা কত বড় আছে না ছোট না বড় সেটা দেখতে হয়। এগুলো দেখে শিংটা কেমন আছে, শিং ছোট হলে ভালো। পায়ের খুর দেখতে হয়, কোনটা স্ট্যান্ডিং পজিশনে তার কেমন আছে, স্ট্যান্ডিং পায়ে খুব ভেরি ভাইটাল, সে না ওয়েট নিতে পারবে না, তাহলে বুঝতে পারবে সে কত বড় গাভী হতে পারে, কত বডি হতে পারে। তো খুর যদি স্ট্যান্ডিং পজিশনে থাকে, তার ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে ওই এসব দিক থেকে বিবেচনা করতে হয় আর কি। কয়টা গাভী দিয়ে শুরু করলে সেটা তার জন্য পরবর্তী দিকে লাভজনক হতে পারে? তাহলে মিনিমাম তাকে স্টার্ট করতে গেলে 10টা, মিনিমাম 10টা করে শুরু করতে হবে। 10টা থেকে শুরু করতে হবে। 10টা 20টা হলে সবচেয়ে বেস্ট হয়। তো 10টাতে হাতে প্রথমে স্টার্ট করলো, তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি ওটাকে 20-এ নিয়ে গেল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি যে গরুটা সিলেকশন করব সে ব্রিডটাকে অবশ্যই ভালো কোয়ালিটি ব্রিড হইতে হবে, আদারওয়াইজ করলে ওই খামারে সাস্টেইন করবে না, আচ্ছা শেষ হয়ে যাবে সে। যদি ভালো ব্রিড না হলে ভালো দুধ পাবো না, ভালো কোনো কিছু পাবো না। তো সেকেন্ডলি তাকে আসবে আমার তার কমফোর্টনেস ঠিক আছে কিনা, মানে তার বাসস্থান ঠিক আছে কিনা, এটা ফুল কমফোর্ট দিতে হবে। কমফোর্ট যে না দেয় সে আমাকে দুধ দেবে না, আচ্ছা ভালো আমি রেজাল্ট পাবো না। ঠিক আছে, তারপরে আসলে আপনার ফিড ম্যানেজমেন্ট। ফিড ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এখানে আপনার প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকতে হবে, কার্বোহাইড্রেট পরিমাণ একটা নির্দিষ্ট একটা মাত্রা থাকতে হবে। যদি কার্বোহাইড্রেট যদি ঠিক মতো আপনি না দেন, তাহলে ওই গরুটা কি হবে, তখন পেট ফেপে যাবে। এটা গাভী গরুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কার্বোহাইড্রেট আপনার গাভীর জন্য 55% দিতে হয়। আচ্ছা আর ডাল জাতীয় খাদ্য যেগুলো আছে সেটা 15% দিতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আপনার প্রোটিনের জন্য সয়াবিন দিতে হয় 22%। আচ্ছা তো এটা অলমোস্ট 92% হয়ে গেছে। আর 8% যেটা থাকে ওটা আমরা আদার মিনারেলস থাকতে পারে, লাইমস্টোন থাকে, ভিটামিন, সল্টল এগুলো থাকতে পারে, মোলাসেস থাকতে পারে। এগুলো 100% একটা ভালো রেশন এটা তৈরি করলে তাহলে ভালো। যদি আমরা প্রোটিন পার্সেন্ট ভালো দিই, তারপর আমার ঘাস দিতে হবে। ঘাসটা মূলত আমার গাভী শুরু করার আগে, যেটা আমি বলিনি, গাভী শুরু করার আগে, গাভী খামার তৈরি করার আগে তাকে অবশ্যই আগে ঘাস রেডি করতে হবে। ঘাসটা এনশিওর করতে হবে আমার 10টা গরু পালবো, তার জন্য কত পরিমাণ আমার জমি দরকার, কতটুকু ঘাস তার লাগবে, ওই পরিমাণে আমার জমিটা এনশিওর করতে হবে। আমি যদি একটা গরুতে চিন্তা করেন, একটা গরুতে সে 30 কেজি, তাকে আমি যদি এখন যে বর্তমান যে বাজারে বৈশ্বিক দাম প্রাইস যেটা হাই হয়ে গেছে, আমি তো দানাদার খাদ্য বেশি খাওয়াতে পারছি না। একটা গরুতে ঘাস আমি দিতে গেলে তো সেকে তাকে 30 কেজি করে মিনিমাম তাকে দিতে হবে, মিনিমাম 30 কেজি। তো 10টা গরুর জন্য আপনার ডেইলি লাগতেছে আপনার 300 কেজি। হ্যাঁ, ডেইলি 300 কেজি ঘাস লাগবে। তো ঘাসের তো আসলে অনেকগুলো জাত থাকে, কোন জাতের ঘাস আসলে গাভীর জন্য সবচেয়ে বেশি উপকারী? এখানে অনেক ধরনের ঘাস পাওয়া যায়। এখন সব ধরনের ঘাসের সব প্রোটিন পার্সেন্ট এক না। আচ্ছা, এমনি ভালোর মধ্যে আমাদের দেশে যেটা পাওয়া যাচ্ছে, নেপিয়ার পাংচংটা খুব ভালো, আর একটা আছে CO4, আরটা জারা ঘাস। এবার একটু আপনার খামারের গাভীদের, যেহেতু আপনি রোগশোক নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন ধরনের রোগ হয়, মঈন ভাই ষাঁড় কিংবা অন্যান্য গরুর ক্ষেত্রে যেসব ভ্যাকসিন বা যেসব মেডিকেশন নেওয়া হয় সেটা তো স্বাভাবিকভাবে সব গরুর ক্ষেত্রে নেওয়া হয়। গাভীর জন্য বিশেষ করে কি কি ধরনের যত্ন নিতে হয় বা কি কি ধরনের মেডিসিন ব্যবহার করতে হয়? এটা আফটার ডেলিভারি হওয়ার পরে এই ট্রিটমেন্টগুলো করতে হয় এবং খেয়াল রাখতে হয়। বিশেষ করে গাভীর ক্ষেত্রে খুব সেনসিটিভ জিনিস, আর এটা সবসময় গাভীর এরিয়াটা যেখানে থাকবে, যেখানে দুগ্ধগর্ভবতী গাভী যারা থাকবে, সেই জায়গাটা সবসময় পরিষ্কার থাকতে হবে।
এটা অবশ্যই তাকে কমফোর্ট রাখতে হবে এবং কোনো ইনফেকশন যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। গাভী যখন বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন ওকে স্পেশাল খেয়াল করতে হয়। সেটা হচ্ছে তার দুটা জিনিস তার খুব বেশি হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে যে আপনার ম্যাস্টাইটিস হয়, যেটা বলে মিল্ক ফিভার বলে অনেক সময়, মিল্ক ফিভার হয়। তো মিল্ক ফিভার একটা হয়, আর একটা হচ্ছে ওলান ফলো হয়। হ্যাঁ, এই দুটো জিনিসকে আমাকে খুব খেয়াল রাখতে হয়, এটা যেন কোনোভাবে যেন আমার এটা না আসে। আর ওলান ফলো হলে আমরা একটা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, কর্পূর তেল সে মালিশ দিয়ে মালিশ করে দিই। যেটা আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে ওলান যদি গরম হয়ে যায় তখন ওটা আমি আড়াটা যে গরম হয়ে যায় তখন আবার ঠান্ডা পানি দিই। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে গরম পানি সেঁক দিয়ে রাখা যায়। মিল্ক ফিভার হলে অনেক সময় কিছু লক্ষণ থাকে যেটা গাভী হওয়ার সাথে সাথে খেয়াল করতে হয়। তখন আমরা গাভী যখন হয়ে যায় তখন আমরা সাথে সাথে ওকে আমি খাওয়াই দিই, কিছু হালকা কুসুম গরম পানি দিই। আর ডেঙ্কা কেয়ার একটা কেমিক্যাল আছে, স্যালাইন ওয়াটারের মতো হয়, ওটা আমি পানির সাথে মিশিয়ে দিই, একটু হালকা একটু বসিয়ে দিই, চিটাগুড় দিয়ে খাইয়ে দিই। মঈন ভাই, দুগ্ধজাত খামার সম্পর্কে অনেক কিছু জানলাম, আমাদের আরো অনেক কিছু জানার আছে। আপনার খামারটাও অনেক বড়, আমরা একটু আপনার খামারের অন্য দিকগুলো ঘুরে দেখতে চাই। চলুন সেখানে গিয়ে আমরা বাকি কথা বলবো। একটি দুগ্ধ খামারের ভবিষ্যৎ গড়ে ওঠে বাছুর ও বকনার মাধ্যমে। সুস্থ বকনাই একটি খামারের ভিত করে নিতে সহায়তা করে। তাই এই বয়সের গরুগুলোর জন্য নিতে হয় একটু বিশেষ যত্ন আত্মি। বাহ মঈন ভাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু বকনা আছে আপনার। তো আমরা এখানে একটু বকনা নিয়েই কথাবার্তা বলি তাহলে। এখানেও কি আসলে সব জাতের, আপনার এখানে যে জাতের গাভীগুলো আছে এই জাতের বকনাগুলো সবগুলো জাতেরই এখানে আছে? হ্যাঁ, এখানে শুধু অনলি ফ্রিজেন আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে জার্সি একটা আছে, হ্যাঁ এই আর কি, দুই রকম আছে। আরেকটা আছে ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা কিছু এক্সপেরিয়েন্স রেখেছিলাম, ওটা একটা আছে, একটা বকনা। বকনার ক্ষেত্রে একটু জানতে চাই যে আসলে বকনা কত মাস পরে হিটে আসে? একটা ভালো মানের বকনা সে 12 মাসে হিট চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু যদি ওটা কেন, তা সে যদি ছোটবেলা থেকে সে ঠিকমতো দুধ খায়, তার রেশনিং ফুড ঠিকমতো পায়, সে 12 মাসে চলে আসে। আচ্ছা আচ্ছা। আর না হলে সে 14-15 মাসে 18 মাসে কিছু হবে না। আচ্ছা আচ্ছা। আমার আলহামদুলিল্লাহ যে বকনাগুলো এখানে আছে, এখানে বেশ 5-6টা বকনা আছে বড় বড়, এগুলো হিটে আমার চলে আসছে। একবার হিটে চলে আসছে, সেকেন্ড টাইম আবার যদি হিট আসে আমরা এটাকে কনসেপ্ট করার চিন্তা করব। প্রথমবার কেন কনসেপ্ট করছেন না, দ্বিতীয়বার কেন করছেন? কারণ কি বডি ওয়েটের একটা বিষয় থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যদি দ্বিতীয় সেকেন্ডটাও যদি তার বডিটা একটা নির্দিষ্ট একটা মাত্রায় না আসে তখন আমরা সেকেন্ডটা মিস করব। 250 কেজি যদি লাইভ ওয়েট থাকে আমি ওটা চিন্তা করব, হ্যাঁ এটা মোটামুটি দেওয়া যাবে। খাদ্যাভ্যাস সম্পর্কে একটু জানি যে ওদেরকে আসলে কি পরিমাণ খাবার দিতে হয়, কি কি খাবার দিতে হয়? সেম লাইক অ্যাজ আপনার গাভীর মতোই। আর আপনি এখানে সর্বোচ্চ যে কস্টিং কমানোর জন্য সেখানে আপনার কার্বোহাইড্রেটটা 60% হয়, যেখানে গাভীর ক্ষেত্রে কার্বোহাইড্রেট আপনার যেটা আছে গম ভুসি, গমের ভুসি, রাইস পলিশ আর ভুট্টা, এটা কার্বোহাইড্রেট বলি আমরা। তো এটা যদি 55% আপনার গাভী গরুতে দেওয়া হয়, এটাকে আপনি ম্যাক্সিমাম 60% দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ও গাভীর চেয়ে এদেরকে বেশি দিতে হয়? হালকা একটা বেশি দেওয়ার কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। এটা পেট ফাঁপবে না, এর উপর পেট ফাঁপে যায় যে কার্বোহাইড্রেট বেশি দেয়। আর আপনার ওখান থেকে আমরা 15% ওটা আমি ডাল জাতীয় দিয়েছিলাম, এখানে ডাল জাতীয় আপনার 10% হলে চলবে। আচ্ছা। আর বাকিটা সেম, আর কিছু নাই। আচ্ছা, আর ঘাস ওদেরকে ওই গাভীর মতো পরিমাণে কম, ওরা 30 কেজি গাভী, তো এখানে বডি যতটুকু সে খেতে পারে। আচ্ছা আচ্ছা, সেই পরিমাণে দিতে হয়। তো ওদের একটু রোগ শোক সম্পর্কে জানি যে বকনা গাভীর আসলে আলাদা কি ধরনের রোগ হয় বা ওদের কিভাবে ভ্যাকসিনটা দেওয়া হয়, কতদিন পর পর দেওয়া হয়? হ্যাঁ, এখানে বকনার ক্ষেত্রে যে ভ্যাকসিনের বিষয়টা একটু ভিন্ন থাকে। একটা ভ্যাকসিন আছে বিকিউ বলে, যেটা বলে বাংলা বলে বাদলা। আচ্ছা। এটা তার বয়স যখন 4 মাস থাকবে, প্রতিটা গাভী, যত গাভী হোক বকনা হোক, তার স্টার্টিং ভ্যাকসিন স্টার্ট হবে 4 মাস বয়স পর থেকে। ঠিক আছে, 4 মাস বয়সের পর থেকে তার সব ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে যাবে। সব ধরনের ভ্যাকসিন, যেটা অ্যানথ্রাক্স বলেন, এফএমডি হোক, যে বাদলা, বিকিউ, গলা ফোলা, সব 4 মাস পর থেকে। তো এর জন্য স্পেশাল একটা স্প্রে দেওয়া হয়, সেটা হচ্ছে যে 4 মাস পর থেকে আপ টু 2 বছর পর্যন্ত এটাকে বছরে 2বার দিতে হয়। সেটা হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার বলে, যে বাদলা ভ্যাকসিন, এটা দিলে খুব ভালো। এটা এরপর আর দিতে হয় না। আর না এক্সট্রা খাদ্যের সাথে আমার সমস্ত সব ভিটামিন থাকে। 8% যেটা মিনারেলস যেটা থাকে, 8% যা লাস্টে মিনারেলস আছে, লাইমস্টোন আছে, ভিটামিন আছে, ডিএসপি আছে, ডিসিপি আছে, আর মোলাসিস আছে, এগুলো সব দিয়ে আমি 8% আমরা দিয়ে দিই।
একজন আদর্শ খামারি সবসময় চেষ্টা করেন তার খামারকে অধিক পরিমাণে লাভজনক করে গড়ে নিতে। সেক্ষেত্রে তাকে সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশলগুলোই হয়ে ওঠে এক একটি খামারের সফল হয়ে উঠবার গোপন চাবিকাঠি। এবার একটু মইন ভাই, জানি যে আপনার এখানে যেহেতু অনেকগুলো গাভী আছে, বকনা আছে, আসলে একটা আদর্শ খামারের জন্য একটা গরু প্রতিদিন কত লিটার করে দুধ দিলে সেটাকে আমরা আদর্শ দুগ্ধজাত খামার বলতে পারবো? এখন এটা কঠিন প্রশ্ন করেছেন, কারণ এটা ডিপেন্ড করে আপনার কোন এরিয়াতে আপনি আছেন, আপনার এরিয়াটা নির্ভর। আমার এরিয়া আমি কেন বললাম, কারণ এরিয়াতে আপনি এটা কত কেজি করে দুধ বিক্রি করছেন, আচ্ছা, সেটা বিষয়। তাহলে আপনি কত কেজি, আপনার কত ল্যাকটেশনে, হাই ল্যাকটেশনে আপনার গরু দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি আমি 50 টাকা কেজি, তো এখন যদি দুধ বিক্রি করে তাহলে কিছুই হবে না, এখনকার বাজারে তো এটা কম, ওই খামার সাস্টেইনই করবে না। তো মিনিমাম যদি হয় তো 20 লিটার হলে ভালো একটা গরুর জন্য, একটা গরুর জন্য। তবে অন এভারেজ যদি আপনি দুধের প্রাইসটা যদি বেশি পান, সেই ক্ষেত্রে আপনার 16-17 লিটার যদি দুধ হয়, সেই ক্ষেত্রে 15 কেজিও যদি 16 কেজি যদি হয়, তাহলে খামার আপনি টিকে যাবেন। আচ্ছা আচ্ছা, আর সেই ক্ষেত্রে দুধের প্রাইসটা আপনার মিনিমাম 70 প্লাস হইতে হবে। আচ্ছা আচ্ছা, 70 কেজি পার লিটার। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা তাহলে বলবো, sustain করবে। আমরা খামারটাকে আসলে চালিয়ে নিতে পারবেন। পারবো। এখানে একটা রেশিও একটা ব্যাপার থাকবে, কয়টা গরু পালছেন, কত গরু কত দুধ আসবে, সেটা একটা বিষয় থাকে। যেহেতু দুগ্ধজাত খামার নিয়ে আমরা কথা বলছি, গাভী তো আসলে সারা বছর দুধ দেবে না, সে একটা নির্দিষ্ট সময় দুধ দেবে। যখন আপনার গাভী নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ দেবে, বাকি সময়টা তো আসলে একজন খামারকে খালি বসিয়ে রাখতে পারবে না। এটার আসলে সমাধান কি? এটা কিভাবে আপনারা মেইনটেইন করেন? এটা খুব টেকনিক্যাল প্রশ্ন, এটা সবাই করে, কেউ করে কেউ করে না। তো আমার যখন 35টা গাভী আছে, তো এখানে আমি 35টা গাভী থেকে সারা বছর থেকে সব 35টা গাভী দুধ পাচ্ছি না। 20টা গাভী থেকে কি 18টা গাভীর দুধ থাকে, কোনো সময় 20টা হয়, কোনো সময় 22টা হয়। তো এটা যখন একটা গাভী যখন ডেলিভারি বাচ্চা দেয়, তখন সে বাচ্চা দেওয়ার পরে প্রথম 2 মাসের মাথায় কি 3 মাসের মাথায় তাকে কনসেপ্ট করা দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার নেক্সটে তাকে দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, যদি এটা যদি আমি না করাতে পারি, তাহলে এই টাইমটার পরে ও যখন তার ল্যাকটেশনে থাকবে আপনার 7 মান্থসে ইয়ে করবে আর কি, দুধ দেবে। হ্যাঁ, আমাদের এখানে 280 দিনের মতো হয়, বাইরের দেশে তো 310 দিন 305 দিন মতো দুধ দেয়। আমাদের দেশে গরুগুলো অতটা ওরকম ধরে আবহাওয়া ওরকম নাই বলে আমাদের দিনটা একটু কম হয় আর কি, 270 দিন বা কিছু কম আসে। তো সেই হিসাবে আমার যদি 3 মাসের মধ্যে আমাকে দুধ দেওয়াতে হবে, কনসেপ্ট করাতে হবে, 3 মাসের মধ্যে যদি কনসেপ্ট করে দিই, তাহলে সেই গাভীটা আবার নেক্সটে 7 মাস পর্যন্ত সে ইয়ে করবে, দুধ দেবে। ঠিক আছে, 7 মাসের পরে তো 7 আর 3 কত হলো, 10 মাস হয়ে গেল। ঠিক আছে, 2 মাসে গ্যাপ যাবে, আরো 2 মাস থাকবে, টাইম থাকবে, 9 মাসের বাচ্চাটা দেবে। তো 2 মাসের তো আমার তো বসে থাকবে, গাভীটা বসে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখা যায় কোনো গাভী, তখন এই সাইকেলটা এভাবে আছে। হ্যাঁ, আর যদি কোনো গাভী দেখা, সব গাভী তো 3 মাসের মাথায় কনসিভ নাও করতে পারে, তখন কিন্তু আমাকে খামার তো টিকে থাকা মুশকিল, আমি 350 কেজি আমার দুধ তখন পাবো না। তখন এখানে আমি টেকনিক একটা অবলম্বন করি, সেটা হচ্ছে যে আমাকে যেভাবে হোক তখন ওই গাভীটাকে, যদি দুধ কমও থাকে, আমার খামারকে টিকে রাখার জন্য ওই গাভীটা আমি যতই ভালো গাভী হোক না কেন, ওটা আমি সোল্ড আউট করে দিই। আচ্ছা, ঠিক আছে, সোল্ড আউট করে যে নতুন একটা ল্যাকটেশনে গাভী দিয়ে আমি জাস্ট খামারটাকে সাস্টেইন করার জন্য আমার মেকআপ করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, এই টেকনিকটা আমি করি আর কি। চমৎকার একটা বিষয় জানলাম ভাইয়া। এবং আমি জানি যে আপনার গাভীগুলোকে রাখার জন্য যে শেডটা, এই শেডটাও খুব বিশেষভাবে তৈরি করতে হয়, যেহেতু ওদের যত্নের একটা বিষয় আছে। আমরা আপনাদের শেডটা একটু ঘুরে দেখতে চাই যে আসলে কিভাবে গাভীগুলো রেখেছেন। চলুন একটু শেডগুলো আমরা দেখি। আসুন। এই হলো আপনার গাভীদের শেড। আমি দেখছি যে ভীষণ খোলামেলা, একদম কোনো দিকে কোনো বাধা কিছু নেই, সব দিক দিয়ে খোলামেলা। শেড খোলামেলা রাখার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, অবশ্যই। একটা
আলো বাতাস যদি না পায় তো ঠিক মতো সে নিঃশ্বাস নিতে পারবে না, আর সে তার কমফোর্টনেস সে ফিল করবে না, সে সাফোকেশনে ফিল থাকবে সবসময়। এই জন্য একদম চারপাশে আপনি খোলামেলা রেখেছেন আমি দেখতে পাচ্ছি। এবং সবার প্রথমে আমি একটু ওদের খাবারের ব্যবস্থাটা নিয়ে কথা বলতে চাই। পানির পাত্র, খাবারের পাত্র, যেটা আপনি একদম ওদের পায়ের কাছে খাবার রাখার পাত্র যেটা, সেটার ব্যবস্থা করেছেন, এটার কারণ কি? অ্যাকচুয়ালি গরু কিন্তু আমরা ভালো করে জানি, গ্রামে গঞ্জে যে গরুগুলো দেখি ওখানে কোনো টেবিল চেয়ার নাই, না কিছু ঠিক আছে, তারা কিন্তু মাটি থেকে খাচ্ছে। তো ওই চিন্তা করে আমার এই চারিগুলো যে দেখতেছেন, এটা একবার ওই হাইটটা একবারে ফ্লোর লেভেলে আছে, এটা সামান্য অল্প 5-6 ইঞ্চি উঁচা আছে। মঈন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার এই ফার্মের যে ডেইরির যে নাম মিল্কি মু নামটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার সব গাভীগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং যারা আসলে নতুন করে এই ধরনের খামার করতে চান, আশা করি আজকের পর্বটা তাদের অনেক উপকারে আসবে, কারণ অনেক কিছু আমরা জানলাম, আপনার কাছে শিখলাম। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে আপনাদের অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, এতে করে আমি আরো 10 জন লোককে জানাতে পারছি, এটা আমার কাছে খুব তৃপ্তি লাগছে। অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা ইমেল করতে পারেন krishi@globalgvbd.com এই অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আজ সারাদিন আমরা আপনাদেরকে ঘুরে দেখালাম মিল্কি মো ডেইরি, এবং আমরা জানলাম যে আসলে কিভাবে একটা খামারকে আদর্শ খামার হিসেবে তৈরি করা যায়। একটা খামারের মূল সম্পদই কিন্তু খামারের সেই পশুগুলো। আপনি যদি সেই পশুগুলোর যত্ন করেন, নিশ্চয়ই আপনার সেই খামার একদিন না একদিন সফল হবে। সফলতা কিংবা লাভ লোকসান সব ব্যবসাতেই থাকে, কিন্তু খামারের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে যদি আমরা পশুগুলোর যত্ন নিতে থাকি, তাহলে অবশ্যই সেই খামার একদিন আপনার সাফল্যের চাবিকাঠি হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গ্লোবাল কৃষির সাথেই থাকবেন।